আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সহজে পড়া শিখতে তোমাদের আমন্ত্রণ। আজকে আমরা কবি ফররুখ আহমদের লেখা বৃষ্টি কবিতাটি সহজ ভাষায় পড়ব, বহুনির্বাচনী এবং সৃজনশীল আলোচনা করব। সেই সাথে আলোচনা করব বোর্ডে আসার মতো বহু গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। কবিতাটি পড়ার আগে আমরা প্রথমে কবি পরিচিতি পড়ে নিব, কারণ কবি পরিচিতি থেকে কিন্তু অনেক বহুনির্বাচনী প্রশ্ন পরীক্ষায় আসে। কবি ফররুখ আহমদ 1918 সালের 10 জুন মাগুরা জেলার মাঝ আইল গ্রামে জন্মগ্রহণ করেন। 1918 সালে কিন্তু এ পর্যন্ত আমরা যতগুলো গদ্য পদ্য পড়েছি প্রায় সবাই কিন্তু 1900 সালের মধ্যেই সীমাবদ্ধ ছিল, বা 1903 সালেও আমরা দেখেছি, কিন্তু এরপরে কোনো কবি আসে নাই। এই ফররুখ আহমদ 1918 সালে, এটা তোমরা খেয়াল রেখে যদি পড়ো তাহলে কিন্তু কি হবে, মনে থাকবে ভালো। ফররুখ আহমদ কলকাতার রিপন কলেজ থেকে আইএ পাশ করেন এবং কলকাতার স্কটিশ চার্চ কলেজ দর্শনে অনার্স ও ইংরেজিতে অনার্সের ছাত্র ছিলেন। কলকাতার রিপন কলেজ একটা বিখ্যাত কলেজ, সেখান থেকে আইএ পাশ করার পর দেখো কলকাতার স্কটিশ চার্চ কলেজে কি করেন, দর্শনে অনার্স আবার ইংরেজিতে অনার্স। সে দুইটা বিষয়ে অনার্স করেছেন, সহজ কথা না কিন্তু। আমরা একটা বিষয় অনার্স করতেই তো আমরা মাথার ঘাম আমাদের কি পায়ে পড়ে। উনি দুই বিষয়ে অনার্স কমপ্লিট করেছেন, কিন্তু পরীক্ষা না দিয়েই কর্মজীবনে প্রবেশ করেন। কর্মজীবনে তিনি নানা পদে নিয়োজিত হন এবং 1947 সালে 1947 সাল থেকে 1972 সাল পর্যন্ত তিনি ঢাকা বেতার স্টাফ রাইটার পদে নিয়োজিত ছিলেন। ওই যে দুইটা বিষয়ে অনার্স তিনি শুরু করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কি পূর্ণ করতে পারেন নাই। আর বলছে 1947 থেকে 72 সাল পর্যন্ত তিনি ঢাকা বেতারে স্টাফ রাইটার পদে নিয়োজিত ছিলেন। ইসলামী আদর্শ ও ঐতিহ্য তাকে কাব্য সৃষ্টিতে প্রেরণা জুগিয়েছে। তার উল্লেখযোগ্য গ্রন্থ সাত সাগরের মাঝি, সিরাজম মুনিরা, নৌফেল ও হাতেম, মুহূর্তের কবিতা। আমরা আজকে যে কবিতাটি পড়ব সেটা কিন্তু মুহূর্তের কবিতা থেকে সংকলিত হয়েছে। পাখির বাসা, হাতেম তাই, নতুন লেখা, হরফের ছড়ার আসর ইত্যাদি। সাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, আদমজী পুরস্কার, 21 পদক সহ 21 পদকটা তিনি মরণোত্তর পেয়েছিলেন, মানে মরণের পরে অনেক পুরস্কারে ভূষিত হন। 1974 সালের 19 অক্টোবর তিনি পরলোক গমন করেন। তাহলে তার কি জীবনটা খুব বেশি দীর্ঘ ছিল না। 1918-তে জন্মগ্রহণ করে 1974-এ তিনি 74-এ তিনি পরলোক গমন করেন। কবি ফররুখ আহমদের যে কবিতাটি আজকে আমরা পড়ব তার নাম বৃষ্টি। তিনি কি নিয়ে এই কবিতাটি রচনা করেছেন সেটা আমরা একটু আগে জেনে নেই, তারপরে কবিতাটা পড়ি। বৃষ্টি কবিতাটি ফররুখ আহমদের মুহূর্তের কবিতা কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। কৃষি প্রধান বাংলার বহু প্রতীক্ষিত বৃষ্টি নিয়ে কবিতাটি লিখিত। প্রকৃতিতে বর্ষা আসে প্রাণ স্পন্দন নিয়ে। এখন বর্ষাকাল না, তাই না, এখন হেমন্ত, তারপরও কি 2 দিন ধরে অবিরাম বৃষ্টি হচ্ছে না? ভালো লাগছে না? ভালো লাগছে। বৃষ্টি হলে কি গরমের ভাব কমে যায়, শরীরে মনে প্রাণে সব জায়গায় যেন চঞ্চলতার সৃষ্টি হয়, একটা আরাম বোধ হয়। এ সময় নদীর দুধারে প্লাবন দেখা দেয়, ফলে পলিমাটির কি সঞ্চার হয় এবং সেখানে ফসলও ভালো জন্মে। বৃষ্টির সময় আকাশের সর্বত্রই মেঘের খেলা দেখা যায়। আকাশের দিকে তাকিয়ে দেখো দিনের বেলা, এখন শরতের আকাশ কি সুন্দর আকাশ। বর্ষার ফুল চারিদিকে মোহিত করে, রুক্ষ মাটি বৃষ্টির পানিতে কি প্রাণ জুড়ায়। বৃষ্টির দিনে সংবেদনশীল মানুষও রসসিক্ত হয়ে ওঠে। তার মনে পড়ে সুখময় অতীত, পুরনো স্মৃতি, তার ভালো লাগার আলপনা আঁকে মনে মনে। এ বৃষ্টি কখনো বিষণ্ণ
করে আবার মানুষের মনকে, একা জীবনকে সে কি করে বিষণ্ণতায় ভারাক্রান্ত করে দেয়। সুতরাং বৃষ্টি শুধু প্রাকৃতিক ঘটনা বা প্রাকৃতিক পালা বদলের নিয়ামক নয়, এর সঙ্গে ব্যক্তির জীবনও সম্পৃক্ত। কবি তাই অঙ্কন করেছেন বৃষ্টির নামক কবিতার মাধ্যমে। এবার আমরা কবিতাটি পড়ি, কবির ভাষায় কবি কি বলেছেন। বৃষ্টি এলো বহু প্রতীক্ষিত বৃষ্টি, পদ্মা মেঘনার দুপাশে আবাদি গ্রামে। বলছে বৃষ্টি এলো বহু প্রতীক্ষিত বৃষ্টি। এই বৃষ্টিটা কখন? এটা কিন্তু বর্ষার বৃষ্টি, গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের পরে যে আমরা কি করি, একেবারে শরীর পাখার নিচে দাঁড়াই থাকলে অনর্বল শরীর ঘামতে থাকে, এরকম অবস্থা যখন হয়, এটা কিন্তু সেই সময়ের বৃষ্টি। এই বৃষ্টি কি বহু প্রতীক্ষিত, মানুষের বহু আশার বৃষ্টি। এই গ্রীষ্মের পরে বর্ষার যে বৃষ্টি, সেটা পদ্মা মেঘনার দুপাশে আবাদি গ্রামে। বৃষ্টি এলো পূবের হাওয়ায়, বিদগ্ধ আকাশ মাঠ ঢেকে গেল কাজল ছায়ায়। বলছে কোথায় বৃষ্টি হলো? এখানে লেখক দুইটা নদীর মোহনার পাড়ের কথা বলছেন, পদ্মা এবং মেঘনার দুপাশের আবাদি গ্রামে। আবাদি মানে যেখানে কৃষিকাজ করা হয় সেই গ্রামগুলোতে। পদ্মা মেঘনার ওই যে একেবারে নদীর তীরবর্তীতে অনেক সময় মানুষ ঘর তুলে থাকে, সেইটা নাকি, এটা আবাদি গ্রামই হচ্ছে কৃষিকাজের গ্রাম। সেখানে বৃষ্টি এলো পূবের হাওয়ায়, সেই একটা নির্দিষ্ট জায়গার কথা বলা হয়েছে যে পূবের হাওয়ায়, পূর্ব দিক থেকে বৃষ্টি এলো, বিদগ্ধ আকাশ মাঠ ঢেকে গেল কাজল ছায়ায়। বিদগ্ধ আকাশ অর্থ এখানে কি বলতে বুঝিয়েছে? একেবারে বিদগ্ধ মানে একেবারে গরমে তৃষাতপ্ত, রৌদ্রে প্রচণ্ড রৌদ্রে তৃষাতপ্ত যে আকাশ, সেই আকাশের কথা বলছে, ঢেকে গেল কাজল ছায়ায়। কাজল ছায়ায় মানে একেবারে অন্ধকার হয়ে, অনেক সময় বৃষ্টি হওয়ার আগে একেবারে চারদিকে অন্ধকার হয়ে যায় না, সেই একেবারে আকাশ একেবারে যে ফাটিয়ে রোদ, চারিদিকে ঝলমলা রোদ, চারিদিকে প্রচণ্ড গরম, সেই বিদগ্ধ আকাশ কি এই বৃষ্টির ডাকে, বৃষ্টির সাড়ায় সেটা যেন কাজল ছায়ায়, একেবারে কালো ছায়া পড়লো আকাশের গায়ে। কিসের জন্য বৃষ্টি হবে? সেজন্য। বিদ্যুৎ রূপসী পরী মেঘে মেঘে হয়েছে সাওয়ার। বিদ্যুৎ রূপসী পরী, এটা একটা গুরুত্বপূর্ণ লাইন। বিদ্যুৎ রূপসী পরী মেঘে মেঘে সাওয়ার হয়েছে কেন? এখানে বিদ্যুৎ রূপসী পরী বলতে আকাশে বিদ্যুৎ চমকায় যে, সেটাকে কবি পরী হিসেবে কল্পনা করেছেন কবির রঙের তুলিতে। কবির মনে হয়েছে যে বিদ্যুৎ যখন চমকায় আকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত একেবারে একটা ঝিলিক দিয়ে ওঠে না, সেই ঝিলিক কবি মনে করেছে, মনে মনে ভেবেছেন যে এই ঝিলিক যেন মেঘের থেকে আরেক মেঘে সে সওয়ার হচ্ছেন। সওয়ার অর্থ হচ্ছে সওয়ারি, আরোহী। আমরা যখন বাসে উঠি, রিকশায় উঠি, তখন আমরা আরোহী মানে যাত্রী। তো বলছে এই মেঘে মেঘে সওয়ার হয়ে বিদ্যুৎ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেন চলে যাচ্ছে, সওয়ার হচ্ছে যাত্রী হিসেবে। আর বিদ্যুৎ রূপসী পরী মানে বিদ্যুৎকে রূপসী পরীর সাথে তুলনা করা হয়েছে। দিক দিগন্তের পথে অপরূপ আভা দেখে তার বর্ষণ মুখর দিনে অরণ্যের কেয়া শিহরায়। দিক দিগন্তের পথে, দিক দিগন্ত কি? দিগন্ত অর্থ হচ্ছে যে দিকের শেষ, দিকের প্রান্ত, যেখানে আকাশ আর কি নদী এক হয়ে মিশে গেছে একেবারে। এটা গ্রাম দেশে বা খোলা প্রান্তরে দাঁড়ালে দেখা যায় না, মনে হয় না যে ওই দূরে আকাশ আর জমিনের রেখা, শুধু একটা রেখার মতো দাগ আছে, সেটা যেন এক হয়ে মিশে গেছে। সেই দিক দিগন্তের পথে অপরূপ আভা দেখে তার, অপরূপ আভা, অপরূপ আভা কি? সুন্দর আভা। কিসের আভা? বৃষ্টির আভা। বর্ষণ মুখর দিনে অরণ্যের কেয়া শিহরা। এই যে বর্ষণ মুখর দিন, বর্ষণ মুখর দিন হচ্ছে একেবারে বৃষ্টি হচ্ছে 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 এরকম, থেমে না যে 15 দিন 20 দিন পরে বৃষ্টি, সেটা কিন্তু না। বৃষ্টি হয় আবার থামে আবার হয়, সেই বৃষ্টি বর্ষাকালের যে বৃষ্টি, সেই বৃষ্টি
অরণ্যের কেয়া শিহরায়। কেয়া কি? কেয়া হচ্ছে ফুল, কেয়া ফুল বর্ষাকালীন একটা বিখ্যাত ফুল। এই কেয়া ফুলও যেন শিউরে ওঠে। আমরা বৃষ্টিতে হঠাৎ ভিজলে কি আমাদের মনে হয় হঠাৎ শরীর একেবারে কাঁপন দিয়ে ওঠে না, শিউরে ওঠে? সেই কেয়া ফুলও যেন এই বর্ষণমুখীর দিনে শিউরে ওঠে, কেঁপে ওঠে বৃষ্টির শীতলতায়, বৃষ্টির স্পর্শে, শীতল পরশে। রৌদ্রদগ্ধ ধানক্ষেত আজ তার স্পর্শ পেতে চায়। বলছে এটাও একটা লাইন, গুরুত্বপূর্ণ লাইন। রৌদ্রদগ্ধ ধানক্ষেত, এগুলো 2 নম্বরের প্রশ্ন, অনুধাবনের প্রশ্নে থাকে। রৌদ্রদগ্ধ ধানক্ষেত আজ তার স্পর্শ পেতে চায়। কার স্পর্শ? বৃষ্টির স্পর্শ। এই যে গ্রীষ্মকালের প্রচণ্ড দাবদাহে, চারিদিক বৃষ্টিহীন প্রকৃতির যে রুক্ষতায় ধান ক্ষেতও যেন একেবারে দগ্ধ হয়ে গেছে। দগ্ধ মানে কি? পুড়ে যাওয়া, একেবারে রৌদ্রের তাপে যেন পুড়ে গিয়েছে। সেই রৌদ্রদগ্ধ ধানক্ষেত, প্রচণ্ড উত্তপ্ত ধানক্ষেত, সেই ধানক্ষেতও যেন বৃষ্টির স্পর্শ পেতে চায়, মানে বৃষ্টি চাচ্ছে, বৃষ্টি হোক সেটা চাচ্ছে। নদীর ফাটলে বন্যা আনে পূর্ণ প্রাণের জোয়ার। নদীর ফাটল, নদীতে আবার ফাটল কেন, কিসের? নদীতে ফাটল, নদীর পাড়ে পাড়ে ফাটল, গরমে, প্রচণ্ড গরমে মাঠ ঘাট নদী নালা সব শুকিয়ে যায় না? আর কি চারিদিকে ফাটলের সৃষ্টি হয়, একেবারে ফাটলের সৃষ্টি হয়, যে রুক্ষ হয়ে যায় জমিন। তোমরা গ্রামে গেলে এই দৃশ্য দেখতে পাবা, ঢাকা শহরে এটা দেখা যায় না, যে ফাটলের ভাঙা ভাঙা ওই যে জমিগুলো, নদীর পাড়গুলো ফেটে ফেটে যায়, ফাটলের সৃষ্টি হয়। সেই ফাটলে কি? বন্যা আনে পূর্ণ প্রাণের জোয়ার, প্রাণ স্পন্দনের জোয়ার নিয়ে আসে এই বন্যা, বৃষ্টি। বেশি বৃষ্টি হলে তো বন্যা হয়। এই বর্ষার বৃষ্টিতে নদীর ফাটলও যেন প্রাণের জোয়ারে নেচে ওঠে, প্রাণের পূর্ণতায় গেয়ে ওঠে। তারপরে দেখো, রুগ্ন বৃদ্ধ ভিখারির রগ ওঠা হাতের মতন, এখানে এ লাইনটাও কিন্তু গুরুত্বপূর্ণ। রুগ্ন বৃদ্ধ, এগুলো সবই অনুধাবনের জন্য গুরুত্বপূর্ণ। রুগ্ন বৃদ্ধ ভিখারির রগ ওঠা হাতের মতন, রুক্ষ মাঠ আসমান শোনে সেই বর্ষণের সুর। রুগ্ন বৃদ্ধ ভিখারির হাত ওঠা, তোমরা একেবারে অনেক বয়স্ক লোক যাদের ঘরে দাদি নানি আছে, দাদা আছে, তারা দেখবে তাদের হাত কেমন একেবারে শুকিয়ে যায় না, কেমন হয়ে যায় হাতের রগগুলো। হাতে সবারই রগ আছে, কিন্তু এই হাতের রগগুলো কীরকম জেগে জেগে ওঠে, সেই কথা বলছে। যে রুগ্ন, একেবারে কাহিল, মোটা সোটা মানুষের কিন্তু এইটা দেখা যায় না, একেবারে কাহিল মানুষ, শুকনো, তাদের দেখা যায়। যে ভিখারির বৃদ্ধ রুগ্ন রগ ওঠা হাতের মতন, কি এগুলো? এই যে জমিনের কথা বলা হচ্ছে। এই ফাটল, যে এই যে রৌদ্রদগ্ধ ধানক্ষেত, নদীর ফাটল, এই যে মাঠ ঘাট চৌচির হয়ে যায়, সেই জমিনের কথা বলা হয়েছে। রুগ্ন বৃদ্ধ ভিখারি রগ ওঠা হাতের মতন যেন এঁকে বেঁকে জমিগুলো ফেটে আছে। রুক্ষ মাঠ আসমান শোনে সেই বর্ষণের সুর। রুক্ষতা কি? বৃষ্টিবিহীন প্রকৃতির মধ্যে একটা রুক্ষতার সৃষ্টি হয়। সেই রুক্ষ মাঠ আসমান, বলছে মাঠ এবং আসমানও যেন শোনে সেই বর্ষণের সুর। বর্ষণের সুর কি? বৃষ্টির সুর, তথা এখানে বজ্রপাতের সুরও আমরা বলতে পারি। সব মিলিয়ে বৃষ্টির সুর, যে বর্ষণ হবে, বৃষ্টি হবে, বর্ষণ কিন্তু বৃষ্টি হবে, সেই বৃষ্টির রিমঝিম শব্দ, বিজলি চমকানোর শব্দ, এগুলো যেন রুক্ষ মাঠ আসমানও সেই সুর শুনে মনোযোগের সাথে কান পেতে। তৃষিত বনের সাথে জেগে ওঠে তৃষাতপ্ত মন। তৃষিত বনের সাথে, তৃষিত বলা হচ্ছে কেন বনকে? এই যে তৃষিত মানে একেবারে তৃষ্ণার্ত, খুব বেশি তৃষ্ণা লেগেছে এরকম। এই বনেরা, মাঠ ঘাট প্রান্তর বন জঙ্গল সব কিছুই এমন রুক্ষ, এমন শুকনো হয়ে যায় যে একটু পানির জন্য তারা যেন কাতর হয়ে যায়। এই তৃষিত বনের সাথে মানুষের মনও যেন তৃষাতপ্ত হয়ে ওঠে। বেশি গরমের সময় আমাদের এরকম মনে হয় না, আহারে যদি একটু বৃষ্টি হতো, একটু ভালো লাগতো, একটু ক্লান্তিটা দূর হতো, শরীরে একটু আরাম বোধ হতো, প্রকৃতিটা একটু ঠান্ডা হতো, সেটাই বলা হয়েছে এখানে। পাড়ি দিয়ে যেতে চায় বহু পথ প্রান্তর বন্ধুর।
কে পাড়ি দিয়ে যেতে চাচ্ছে? এই তৃষাতপ্ত মন। তৃষাতপ্ত মন পাড়ি দিয়ে যেতে চায় বহু পথ, প্রান্তর এবং বন্ধুর। পথ তো পথই, প্রান্তর মাঠঘাট, বন্ধুর হচ্ছে উঁচা নিচা পাহাড়। তৃষিত বনের সাথে জেগে ওঠে তৃষাতপ্ত মন, সে পাড়ি দিয়ে যেতে চায় বহুদূর অজানায়, যেখানে বিস্তৃত দিন পড়ে আছে নিঃসঙ্গ নির্জন, যেখানে অনেক দিন পড়ে আছে এই যে তৃষাতপ্ত যে বন, তার সাথে জেগে ওঠে মানুষের মন প্রাণ। সে কি করে? দূর দূরান্তে তার যে অতীত স্মৃতি আছে, তার যে মধুর স্মৃতি আছে, বৃষ্টির দিনে কোথাও বের হওয়ার নাই, ঘরে বসে মানুষ এগুলো কি স্মৃতি মন্থন করে, ভালো দিনের কথা, আনন্দের দিনের কথা, সুখময় দিনের কথা, তার বৃষ্টির জানালার পাশে বসে রিমঝিম শব্দ শুনে, আর এগুলো বৃষ্টি যেন তাকে মনে করিয়ে দেয়। আর পড়ে আছে নিঃসঙ্গ নির্জন, যেখানে বিস্তৃত দিন পড়ে আছে নিঃসঙ্গ নির্জন, এখানে শুধু কি প্রাণোচ্ছল জীবনের কথাই কবি বলেন নাই, এখানে নিঃসঙ্গ জীবনের কথাও তিনি তুলে ধরেছেন, যে যারা নিঃসঙ্গ, এই বৃষ্টি যেন তাদের নিঃসঙ্গতা আরও বেশি বাড়িয়ে দেয়, বেদনা বিধুর করে দেয়। সেখানে বর্ষার মেঘ জাগে আজ বিষণ্ণ মেদুর। ওই যে সেখানে বর্ষার মেঘ, কোনখানে? নিঃসঙ্গ নির্জন জীবনে বর্ষার মেঘ জাগে বিষণ্ণ মেদুর। বিষণ্ণ মেদুর শব্দের অর্থ কি? বৃষ্টিহীন প্রকৃতির রুক্ষতা বৃষ্টির আগমনে দূরীভূত হয় ঠিকই, কিন্তু নির্জন নিঃসঙ্গ মানুষ একাকী, আরও বেশি একাকী হয়ে পড়ে। কবিতায় কবি আমাদের বৃষ্টির যে জীবনকে কি করে? প্রাণবন্ত, প্রাণোচ্ছল করে তোলে প্রকৃতিতে, এবং মানুষের মনে প্রাণ স্পন্দনের সাড়া জাগায়, সে কথাই কিন্তু কবিতায় কবি তুলে ধরেছেন। এবার আমরা শব্দার্থগুলো জেনে নেই। বিদ্যুৎ রূপসী পরী, বিদ্যুৎ চমকানোকে লোকজ ধারণা অনুযায়ী সুন্দরী পরীর সঙ্গে তুলনা করা হয়েছে। সে মেঘে মেঘে ঘুরে বেড়ায়। আচ্ছা, সবার অর্থ আরোহী বা যাত্রী। রুগ্ন বৃদ্ধ ভিখারি, রগ ওঠা হাতের মতন, রুক্ষ মাঠ আসমান, শোনে সেই বর্ষণের সুর। এই যে তৃষিত বনের সাথে জেগে ওঠে তৃষাতপ্ত মন, একেবারে এই তিনটা লাইনের ব্যাখ্যা এখানে। দীর্ঘ বর্ষণহীন দিনে মাঠঘাট শুকিয়ে যে রুক্ষ মূর্তি ধারণ করেছে, কবিতাকে রুগ্ন বৃদ্ধ ভিখারির রগ ওঠা হাতের সঙ্গে তুলনা করেছেন। এখন বর্ষণের শুরুতে তৃষাকাতর মাঠঘাট ও বনে দেখা দিয়েছে প্রাণের জোয়ার। আচ্ছা, তৃষাতপ্ত হচ্ছে পিপাসায় কাতর, বিষণ্ণ মেদুর, বৃষ্টিবিহীন প্রকৃতির রুক্ষতা বৃষ্টির আগমনে দূরীভূত হয়। প্রকৃতি এখন স্নিগ্ধ কোমল হয়ে চারদিক করে তুলেছে প্রাণোচ্ছল। এবার আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্ন উত্তর আলোচনা করব। বৃষ্টি কবিতায় বহু প্রতীক্ষা কার জন্য? বৃষ্টির জন্য। পদ্মা মেঘনার দুপাশে কি? আবাদি গ্রাম। আবাদি গ্রাম মানে কি? ফসলি গ্রাম, যেখানে কৃষিকাজ করা হয়। বৃষ্টি কবিতায় কোন দিক থেকে বৃষ্টি আসে? এই কবিতায় বৃষ্টি তো নানান দিক থেকে আসে, কিন্তু কবিতায় আসে কিন্তু পূর্ব দিক থেকে। বৃষ্টি কবিতায় আকাশ কি রকম আকাশ ছিল বিদগ্ধ। কাজল ছায়ায় মাঠ কি হলো? কাজল ছায়ায় মাঠ কি হলো? ঢেকে গেল। কি ছায়ায়? কাজল ছায়ায়। এখানে কাজল হবে। আচ্ছা, আমি লিখে দিচ্ছি কাজল। কাজল ছায়ায় মাঠ কি হলো? ঢেকে গেল। বিদ্যুৎ রূপসী পরী কোথায় সওয়ার করে? মেঘে মেঘে, মানে যাত্রী হয়ে এক মেঘ থেকে আরেক মেঘে। দিক দিগন্তের পথে কি দেখা যায়? অপরূপ আভা। বৃষ্টি কবিতায় ধানক্ষেত কীরকম? রৌদ্র দগ্ধ। বৃষ্টির বর্ষণের সুর কে শোনে? রুক্ষ মাঠ আসমান। সওয়ার শব্দের অর্থ কি? আরোহী। তৃষাতপ্ত বলতে কি বোঝানো হয়েছে? পিপাসায় কাতর।
বর্ষার প্রাণ কাকে বলা হয়েছে? বৃষ্টিকে। প্রকৃতিতে বর্ষা কী নিয়ে আসে? প্রাণ স্পন্দন। বৃষ্টি কবিতায় রুক্ষ মাটিতে প্রাণ জাগায় কে? বৃষ্টি। বর্ষার সময় নদীর ধারে কি দেখা যায়? প্লাবন দেখা যায়। বৃষ্টি কবিতায় কোন কোন নদীর নাম উল্লেখ আছে? পদ্মা ও মেঘনা। রুক্ষ মাঠ আসমান কিসের সাথে তুলনা করা হয়েছে? ভিখারির রগ ওঠা হাতের সাথে। অরণ্যের কেয়া শিহরায় কখন? অরণ্যের বর্ষণ মুখর দিনে। বন্যা নদীর ফাটলে কি আনে? পূর্ণ প্রাণের জোয়ার। বৃষ্টি কবিতাটি কে রচনা করেছেন? কবি ফররুখ আহমদ। কবির নামটা কিন্তু ভালো করে দেখবে। কবির নাম কিন্তু প্রশ্নের সব সময় লিখতে হয়, এটা যেন কখনোই বানান ভুল না হয়, এটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ, তোমরা খেয়াল রাখবে। আচ্ছা, এখানে এই কবিতাটা তোমাদের পাঠ্য ছিল না পূর্বে বিধায় এখানে কোনো বোর্ড প্রশ্ন নাই। তাই বলে যে সামনের পরীক্ষাগুলোতে বোর্ড প্রশ্ন আনবে না আর থাকবে না তা কিন্তু আমরা বলতে পারি না। তোমাদের প্রতিবারের মতো এবারও আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি, যে বিষয়গুলো পড়লে তোমরা অতি সহজেই সকল প্রশ্নের উত্তর করতে পারবে, এখান থেকে যে প্রশ্নই আসুক। আচ্ছা, বৃষ্টির দেখো 1 নাম্বার, বৃষ্টির প্রতীক্ষায় তৃষাতপ্ত প্রকৃতির চিত্র। এখানে তৃষাতপ্ত মানে কি? তৃষ্ণায় কাতর যে প্রকৃতির চিত্র, সেখানে প্রকৃতি কেমন ছিল? প্রকৃতি যেন রুক্ষ হয়ে গিয়েছিল, মাঠ আসমান সব কিছুই একেবারে তৃষাতপ্ত হয়ে গিয়েছিল। প্রকৃতি যেন চারিদিকে কি মাঠ ঘাট খাল বিল ফেটে চৌচির হয়ে গিয়েছিল। এর যেন সব কিছুতেই বর্ষার আগমন চাচ্ছিল, বৃষ্টি চাচ্ছিল। এই বৃষ্টির প্রতীক্ষায় প্রকৃতির চিত্র যেন সব কিছুকে ছাপিয়ে শুধু বৃষ্টি হোক বৃষ্টি হোক এমন একটাই প্রকৃতির কি হয়ে উঠেছিল? চিত্র হয়ে উঠেছিল। বর্ষার প্রকৃতিতে প্রাণের সঞ্চারের চিত্র। বর্ষায় প্রকৃতিতে প্রাণের সঞ্চার। বর্ষা যখন শুরু হলো তখন প্রকৃতি কি হয়ে উঠলো? প্রাণের সঞ্চার ঘটলো। কিভাবে প্রাণের সঞ্চার ঘটে? নদীর যে ফাটল ছিল সেখানে কি প্রাণের জোয়ার আসে, তেমনি মানুষের মধ্যেও আসে কি প্রাণের জোয়ার। বর্ষায় মাঠ ঘাট শুকিয়ে রুক্ষমূর্তি ধারণ করেছে, সেই তৃষাতপ্ত মাঠ দেখা যায় কি বর্ষার জলে যেন সে তার তৃষ্ণা মিটায়। তারপর অরণ্যের কেয়া, সেও যেন বৃষ্টির পানিতে শিউরে ওঠে। শিউরে ওঠে মানে কি শীতল হয়ে যায়। আর মানুষও যেন কি রুক্ষ সূক্ষ্ম এবং গরম, প্রচণ্ড গরমকে ভুলে গিয়ে দেহ মন কী করে শীতল করে তোলে। শুধু মানুষের শরীরই শীতল হয় না, মনও যেন চঞ্চল অস্থির হয়ে ওঠে। মানুষ ফিরে যায় তার পুরনো দিনে, মানুষ তার সেই পুরনো দিনের সুখ স্মৃতিকে মনে করে। আর যে একা, তার যেন বিরহতা আরও কাতর হয়ে বেশি পড়ে, সে যেন আরও বেশি একা হয়ে পড়ে। জনজীবনে বর্ষার প্রভাব। এই যে বর্ষার প্রকৃতিতে প্রাণের সঞ্চার, প্রকৃতির পাশাপাশি এই যে মানুষের সাথে তৃষাতপ্ত বনের সাথে, তৃষিত বনের সাথে জেগে ওঠে তৃষাতপ্ত মন। এখানে মাঠঘাট শুকিয়ে যে রুক্ষ ভাব দেখা দিয়েছিল, সেখানে বৃষ্টিতে কি নতুন প্রাণের জোয়ার আসে। তেমনি সংবেদনশীল মানুষ মানে একবারে রসকসহীন মানুষের যেন কি রসসিক্ত হয়ে ওঠে, তার মনে সুখময় অতীত, সুখময় স্মৃতি, তার ভালো লাগা যেন কি নতুনভাবে তার মনে পড়ে। আর যিনি একাকী, একা ব্যক্তি, বৃষ্টির বিষণ্ণতা যেন তাকে আরও বেশি বিরহ যাতনা বাড়িয়ে দেয়। বর্ষা স্নাত প্রাকৃতিক রূপ। বর্ষা স্নাত প্রাকৃতিক রূপ এখানে আমরা বলতে পারি যে প্রাকৃতিক রূপের এখানে যে অরণ্যের কি কেয়া শিহরণ জাগে, তারপর দুপাশে গ্রামের নদীর দুপাশের গ্রামগুলো কি হয়ে ওঠে?
প্লাবনে প্লাবিত হয়ে ওঠে বৃষ্টির পানিতে, বর্ষার পানিতে। চারিদিক যেন সবুজ সতেজ হয়ে ওঠে বৃষ্টির পানি পেয়ে। রৌদ্র দগ্ধ যে প্রচণ্ড গরমে ধান ক্ষেত ছিল, সে ধান ক্ষেতও যেন শীতল পরশ পায়। নদীর ফাটলও প্রাণের জোয়ারে নেচে ওঠে। এই যে এই সব কিছুই প্রকৃতিতে ধরা পড়ে। মানব মনের সঙ্গে বৃষ্টির গভীর সম্পর্ক। মানব মনের সঙ্গে এই বারবার বলা হচ্ছে, মানব মনের সঙ্গে বৃষ্টির গভীর সম্পর্ক কেমন? বৃষ্টি হলে মানুষ কি, নিজেকে দিয়েই এটা চিন্তা করো, বৃষ্টি হলে মানুষের মন প্রাণ যেন নেচে ওঠে আনন্দে। বৃষ্টির যে একটা শীতল ছোঁয়া, শীতল পরশ, এটা মানুষের শরীরকে যেমন শীতল করে, মনকেও কিন্তু শীতল করে দেয়। মনে তখন কি গাছের পাতার মতো মনেও যেন সজীবতার রং ধরে। সবুজ হচ্ছে কি সজীবতার প্রতীক। এই যে সজীব সতেজ, এই সজীব সতেজ ভাব যেন মানুষের মনকেও নাড়া দেয়, মনেও সজীবতার সতেজতার ছোঁয়া লাগে, সবুজের ছোঁয়া লাগে। এই ছোঁয়ার কথা এখানে বলা হচ্ছে। মানুষ হয়ে ওঠে প্রকৃতি প্রেমিক। আর যে একাকী, সেই একাকিত্ব বৃষ্টি যেন তাকে আরও বাড়িয়ে দেয়, আরও তাকে কি গভীর বেদনায় যেন বিলীন হয়ে যায় সে বৃষ্টির একাকিত্বে। এজন্য বলা হয়েছে যে মানব মনের সঙ্গে বৃষ্টির গভীর সম্পর্ক। সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। সৃজনশীল প্রশ্ন হুবহু আসে না, কিন্তু প্রশ্নের ধরন দেখলে তোমরা লিখতে পারবে, এই আশায়। তোমরা দেখো, প্রথম উদ্দীপক, প্রচণ্ড গরমের দিনে ক্লান্তি, প্রচণ্ড গরমে দিনে ক্লান্তি ও রাতে ঘুমহীন হয়ে পড়েছে। আচ্ছা, গাছের পাতা নড়ে না, পাখির কণ্ঠে কাতরতা। মানুষ, পশু, পাখি, প্রকৃতি যেন সবই বৃষ্টির অধীর অপেক্ষায় আছে। এখানে উদ্দীপকে বলা হয়েছে প্রচণ্ড গরমের দাবদাহের কথা। আচ্ছা দেখো, আমরা উদ্দীপকে কি দেখি। কয়ের প্রশ্ন, বৃষ্টি কবিতার কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? বৃষ্টি কবিতাটি কবির মুহূর্তের কবিতা কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। বিদগ্ধ আকাশ মাঠ ঢেকে গেল কাজল ছায়ায়। এই পংক্তিটি বুঝিয়ে লেখো। বিদগ্ধ আকাশ মাঠ কিভাবে কাজল ছায়ায় ঢেকে গেল? বৃষ্টির আগমনের আগে, অনেক বৃষ্টি হবে, এরকম বৃষ্টির আগমনের আগে আকাশ যেন কি একেবারে কালো হয়ে যায় না? কবি এখানে সেই বিষয়টি কবিতার মাধ্যমে কবির তার রঙে বুঝিয়েছেন। বর্ষাকালে বৃষ্টি প্রকৃতিতে প্রাণের কি স্পন্দন নিয়ে আসে, ছোঁয়া নিয়ে আসে। এ সময় আকাশ কালো মেঘে ঢেকে যায়। মেঘের আড়ালে বিদ্যুৎ রূপসী পরি কি মেঘে মেঘে এক স্থান থেকে আরেক স্থানে যায়। প্রকৃতির অপরূপ রূপে যেন সেজে ওঠে বৃষ্টির পরশে। বর্ষাকালে বৃষ্টির আগমনে প্রকৃতির সৌন্দর্য ফুটে ওঠে নতুন রূপে। কবি এজন্যই বলেছেন, বিদগ্ধ আকাশ মাঠ ঢেকে গেল কাজল ছায়ায়। মানে ওই যে রোদের যে তপ্ত আকাশ, রৌদ্রতপ্ত আকাশ, সেটা বৃষ্টির আগমন বার্তায় একেবারে কালো কাজল ছায়ায় ঢেকে গেল। আচ্ছা, তারপরে বলছে দেখো, উদ্দীপকে বৃষ্টি কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো। এখানে আমরা আগে কবিতার লাইনগুলো ব্যাখ্যা করব, তারপরে উদ্দীপকের কবিতার লাইন ব্যাখ্যা করব। এখানে বৃষ্টির কবিতা এবং উদ্দীপকের দুটিতে আমরা কি দেখি? বৃষ্টির অপেক্ষা, বৃষ্টির প্রতীক্ষা, বৃষ্টির জন্য প্রতীক্ষা করছে সবাই, সেটা কিন্তু প্রতিফলিত হয়েছে উদ্দীপক এবং কবিতায়। বৃষ্টি কবিতায় বৃষ্টির জন্য মানুষের অধীর আগ্রহ, অপেক্ষা। বর্ষাকালে কি প্রচণ্ড দাবদাহের গ্রীষ্মের পরে বৃষ্টি এনে দেয় কি মানুষের জীবনে নতুন সতেজতা, নতুন প্রাণের ছোঁয়া। প্রকৃতিতেও যেন মানুষ কি করে, প্রকৃতিও যেন
রসসিক্ত প্রাণসিক্ত হয়ে ওঠে। প্রকৃতির সঙ্গে মানুষের মনের চিরকালীন যে যোগসূত্র সেটাও দেখা যায়। বৃষ্টির পানিতে ধুয়ে মুছে কি গ্রীষ্মের যে ধুলাবালি সেটা কিন্তু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়, আর মানুষ হয়ে ওঠে সজীব এবং সতেজ। সেই গরমের প্রচণ্ড দিনে গরমের ক্লান্তি আর রাতে ঘুমহীন অবস্থা থেকে। আর উদ্দীপকেও আমরা সেটাই দেখি যে প্রচণ্ড গরমের দিনে ক্লান্তি আর রাতে ঘুমহীন হয়ে পড়েছে। গাছের পাতাও নড়ে না, পশু পাখির মধ্যেও যেন কাতরতা। তাহলে আমরা কি বলতে পারি যে হ্যাঁ, উদ্দীপকে কি প্রতিফলিত হয়েছে এই দিকটি, এই যে বৃষ্টির জন্য যে অধীর অপেক্ষা, বৃষ্টির জন্য অধীর প্রতীক্ষা, আকাশ মাঠ তারপর ধান ক্ষেত সব কিছুর যে প্রতীক্ষা, সেই প্রতীক্ষার অবসানের জন্য কি অপেক্ষার অবসানের জন্য তারা অধীর আগ্রহে আছে কবিতা এবং উদ্দীপকে তাই দেখি। উদ্দীপকটিতে কি বৃষ্টি কবিতার সমগ্র ভাবের প্রতিফলন ঘটেছে? বিশ্লেষণ করো। এখানে কি সমগ্র ভাবের প্রতিফলন ঘটেছে? না, এখানে সমগ্র ভাবের প্রতিফলন ঘটেনি। আসো আমরা কিভাবে লিখব সেটা দেখে নেই। উদ্দীপকে বৃষ্টির জন্য মানুষের যে প্রতীক্ষার দিক ফুটে উঠেছে প্রকৃতিতে এবং মানুষের মনে, আর বৃষ্টি কবিতায়ও কিন্তু সেটা ফুটে উঠেছে, কিন্তু সমগ্র ভাবটা, কবিতার যে সমগ্র ভাব সেটা কিন্তু এখানে অনুপস্থিত। কবিতায় প্রকৃতির সঙ্গে মানব জীবনের সম্পৃক্ততার দিক ফুটে উঠেছে। প্রকৃতির অপরূপ রূপ সজ্জিত হয়ে ওঠে বর্ষাকালে। বর্ষাকালে আকাশ কালো ছায়ায় ঢেকে যায়, এটা মাঝে মাঝেই হয়। আর বিদ্যুতের ঝলকানি, বিদ্যুতের অপরূপ সৌন্দর্য, এই যে বজ্রের যে ঝলকানি, বিদ্যুৎ চমকানের ঝলকানি, সেটার কিন্তু একটা অপরূপ সৌন্দর্য আছে, যদিও সেটা মানুষের ক্ষতি করে। বর্ষণ মুখর দিনে তৃষিত ফসলাদি বৃষ্টির স্পর্শে সতেজ হয়ে ওঠে। প্রকৃতির মতো মানব মনও রসসিক্ত হয়ে ওঠে। এ সময় মানুষের মনে সুখস্মৃতি এসে ধরা দেয়। তৃষিত মন, এই তৃষিত মন বৃষ্টির প্রতীক্ষা করে। আর উদ্দীপকে আমরা দেখেছি যে বৃষ্টির জন্য এখানে কি তাপ, ক্লান্তি, ঘুমহীন হয়ে পড়েছে মানুষ। এই দাবদাহের দিক থেকে বাঁচার জন্য মানুষ কি বৃষ্টির অপেক্ষা করছে। গাছের পাতাও নড়ছে না, মানে গাছের পাতা, পাখির কণ্ঠে কাতরতা দেখা যাচ্ছে। কেন? গরমে, প্রচণ্ড গরমে প্রকৃতি যেন সব স্থবির হয়ে গেছে, বৃষ্টির অপেক্ষায় সবাই রয়েছে। এখন বৃষ্টি কবিতায় মানুষের জন্য যে প্রতীক্ষার দিক ফুটে উঠেছে সেটা, আর প্রকৃতিতে বৃষ্টির আগমনে অনাবিল সৌন্দর্যের দিকগুলো কিন্তু উদ্দীপকে দেখা যাচ্ছে না। উদ্দীপকে শুধু মানুষের এবং প্রকৃতির অপেক্ষা দেখা যাচ্ছে। আর বৃষ্টি কবিতায় আমরা কি দেখি যে এখানে প্রকৃতির সমগ্র একটা কি বিন্যাস, যেটা প্রকৃতি, সমগ্র প্রকৃতি, মানুষ সবাই যেন বৃষ্টির অধীর অপেক্ষায় আছে। যেমন তেমনি বৃষ্টির আগমনে তারা কি হচ্ছে, এই যে বৃষ্টির আগমনে তারা সবাই প্লাবিত হচ্ছে, তারা সবাই প্রকৃতির আনন্দে নেচে উঠছে। বৃষ্টির আগমনে তাদের তৃষিত বনের সাথে তৃষাতপ্ত মনও জেগে উঠছে। এই সমস্ত কিন্তু উদ্দীপকে অনুপস্থিত। তাহলে আমরা বলতে পারবো যে এখানে সমগ্র ভাবের প্রতিফলন ঘটেনি। আচ্ছা, উদ্দীপক 2 দেখি আমরা। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার করতলে পলিমাটির সৌরভ ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এখানে পূর্বপুরুষের কথা বলা হয়েছে, যার হাতে মাটির সৌরভ ছিল, পাহাড়ের কথা বলতেন। তারপর পতিত জমিতে আবাদের কথা, যেগুলো জমি অনাবাদি হয়ে আছে সেগুলো আবাদের কথা বলতেন। এটা হচ্ছে আমাদের উদ্দীপকের কথা। এবার প্রশ্নে দেখি আমরা
কি দেয়া আছে? বৃষ্টি কবিতায় বর্ষণের শুরুতে মাঠ ঘাট ও বনে কি দেখা যায়? বৃষ্টি কবিতায় বর্ষণের শুরুতে মাঠ ঘাট ও বনে প্রাণের জোয়ার দেখা যায়। তৃষাতপ্ত মন কেন জেগে ওঠে বুঝিয়ে বলো। বহু প্রতীক্ষার পর বৃষ্টি পেয়ে মনে যে আনন্দ জেগে ওঠে, এই কথাই এখানে ফুটে উঠেছে। দীর্ঘ বিষণ্ণতার কারণে, বর্ষণহীনতার কারণে রুক্ষ হয়ে ওঠে প্রকৃতি, সাথে রুক্ষ হয়ে ওঠে মানুষের মনও। মানুষের পিপাসায় কাতর মন বৃষ্টির ছোঁয়ায় হয়ে ওঠে প্রাণোচ্ছল। এখানে রুক্ষ সংবেদনশীল মানুষও রসসিক্ত হয়ে ওঠে। মনে পড়ে সুখময় অতীত পুরনো স্মৃতির কথা, মনের ভিতর কাঙ্ক্ষিত হয় ভালো লাগার আলপনা। এই হচ্ছে তৃষাতপ্ত বনের সাথে জেগে ওঠে তৃষাতপ্ত মন। আচ্ছা, উদ্দীপকে বৃষ্টি কবিতার কোন বিষয়টির ইঙ্গিত রয়েছে? এখানে বলছে বৃষ্টি কবিতার এখানে একটা বিষয়ের ইঙ্গিত রয়েছে, সেটা আলোচনা করব আমরা। বৃষ্টি কবিতায় পলিমাটির গুরুত্বের কথা কিন্তু এক জায়গায় আমরা পড়েছি, বলা হয়েছে। বৃষ্টি কবিতায় কৃষিপ্রধান বাংলার মানুষের বৃষ্টির প্রতীক্ষাকে কেন্দ্র করে লেখা হয়েছে। গ্রীষ্মের তাপদাহে যখন সব কিছু দগ্ধ হয়ে একেবারে দগ্ধ মানে পুড়ে যায়, একেবারে সব কিছু কি ফেটে যায়, নদ নদী খাল বিল জমি জামা সব একেবারে চৌচির হয়ে যায়, প্রকৃতি যেন প্রাণ স্পন্দনহীন হয়ে যায়। বৃষ্টির জলে, বৃষ্টির আগমনে এগুলোতে প্রাণ ফিরে আসে। নদীর বৃষ্টি বেশি হলে বন্যা হয়, নদীর জলের সাথে পলিমাটি এসে পড়ে এবং কৃষকদের কি হয়, ফলের জমিতে ফলের বৃদ্ধি পায়, যে ফসল বৃদ্ধি পায়, তাই না? বৃষ্টি কবিতায় এটা বলা হয়েছে। আর উদ্দীপকের কবিতাংশেও কবি পূর্বপুরুষের কথা বলেছেন। কবির পূর্বপুরুষদের করতলে সৌরভ ছিল, করতলে মানে হাতের তালুতে মাটির সৌরভ ছিল, তারা কৃষক ছিলেন। অনাবাদি জমি মানে পতিত জমি, যে জমিতে চাষ করা হয় নাই সেটা চাষ করতেন। এসব বৃষ্টি কবিতার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি কিভাবে আমাদের জমি পলিমাটিতে উর্বর হয়ে ওঠে। মূলত বাংলাদেশ কৃষি ও নদী প্রধান দেশ, তাই প্লাবিত নদীর জল যে পলিমাটি বহন করে আনে তা কৃষকের কাছে খুবই গুরুত্বপূর্ণ। উদ্দীপক ও বৃষ্টি কবিতায় উভয় জায়গায় এই পলিমাটির গুরুত্বের কথা প্রকাশ পেয়েছে। কোন বিষয়টির ইঙ্গিত রয়েছে? এই যে পলিমাটির গুরুত্বের কথা। আচ্ছা, উদ্দীপকটি কি বৃষ্টি কবিতার মূল ভাবকে ধারণ করে? তোমার মতের পক্ষে যুক্তি দাও। মূল ভাবকে কি ধারণ করে? এটা প্রথমে আমি বলে নিই যে না, আসলে মূল ভাবকে ধারণ করে না। আচ্ছা দেখো আমরা কিভাবে সাজিয়ে লিখব। বৃষ্টি কবিতার মূল ভাব হচ্ছে বৃষ্টির জন্য প্রতীক্ষা। বৃষ্টি কবিতায় কবি বৃষ্টির দিনে বর্ষণ মুখের প্রকৃতির সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন। এখানে বৃষ্টির যে আগমন, সেটার জন্য যে একেবারে খুবই অপেক্ষা ছিল মানুষের, সে কথা তিনি ফুটিয়ে তুলেছেন। এখানে মাঠ ঘাট সব যেন কাজল ছায়ায় ঢেকে গেল বৃষ্টির আগমনে। তারা যেন এই কাজল ছায়া দিয়ে যেন বৃষ্টির আগমনে তারা প্রকৃতিকে সাজিয়ে তুলেছে, কালো ছায়ায় সাজিয়ে তুলেছে। গ্রীষ্মের দাবদাহে যখন মাঠ ঘাট ধান ক্ষেত দগ্ধ, তখন মানুষ প্রতীক্ষা করে বৃষ্টির জন্য। বৃষ্টি এলে নদীর পাশের আবাদি গ্রামগুলো সতেজ হয়ে ওঠে। তারপর এখানে প্লাবন দেখা দেয়, মানে বন্যা দেখা দেয়। বন্যা হলে পলিমাটি সঞ্চার হয়, সেখানে কৃষিকাজ ভালো হয়। এই বৃষ্টির পানিতে কি প্রকৃতির সাথে সাথে মানুষের মনেও যেন তৃপ্তি আসে, সতেজতা ফিরে আসে। আর উদ্দীপকে বলা হয়েছে যে কবির পূর্বপুরুষরা কি কৃষিকাজ করতেন, তাদের হাতের তালুতে হাতে লেগেছিল মাটির সৌরভ। এখানে কৃষকের যে পতিত জমি ছিল সেখানেও তারা কৃষিকাজ করতেন। এখন বৃষ্টি কবিতায় এবং উদ্দীপকের উভয়েই পলিমাটির যে গুরুত্বের কথা সেটা বোঝা হয়েছে, কিন্তু বৃষ্টি কবিতা মূল ভাব কিন্তু প্রকৃতিরতে বৃষ্টির গুরুত্ব এবং প্রয়োজনীয়তাকে বোঝানো হয়েছে, উদ্দীপকে যেটা অনুপস্থিত।
কাজেই আমরা বলতে পারি উদ্দীপকটি বৃষ্টি কবিতার মূল ভাবকে ধারণ করে না। আচ্ছা, আমরা অনেক বহু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সহজে পড়া শিখির সাথে থেকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।